একীভূত হবার তালিকায় থাকা এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াতে আরও ২ বছর সময় চায়। এরই মধ্যে কুঋণ ও খেলাপি ঋণ কমাতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। রোববার শরিয়া ভিত্তিক ৫ ইসলামী ব্যাংকের একীভূত করার বিষয়ে শুনানির প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকে আসে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে গভর্নর অসুস্থ থাকায় অনুষ্ঠিত হয়নি নির্ধারিত বৈঠক। পরে সাংবাদিকদের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানান, ২ বছর সময় পেলে এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াবে। আগামী ৪ দিনে শুনানির প্রক্রিয়ায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংক। শুনানিতে ব্যাংকগুলোর মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ, অনুপাত ও প্রভিশন ঘাটতির সবশেষ অবস্থা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। মার্জারের কারণে এখন কেউ ডিপোজিট হয় না। ডিপোজিট না হওয়াতে আমরা কোনো যতটুকু রিকভার করতে পারতেছি চেষ্টা করছি রিকভারের জন্য, প্রচণ্ড কাজ করতেছে ব্রাঞ্চ এবং সবাই। সেখান থেকে আমরা আস্তে আস্তে যতটুকু পারি সার্ভাইভ করে যাচ্ছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের বহির্নিরীক্ষকদের জন্য নিরীক্ষকের ফি ঠিক করে প্রজ্ঞাপন জারি করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে এফআরসি। এতে বলা হয়, প্রতিটি ব্যাংকের মোট সম্পদ, ঝুঁকিপূর্ণ সম্পদ ও আমানতের ভিত্তিতে অডিটরদের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ফি নির্ধারণ করা হবে। মোট সম্পদ বা ঝুঁকিপূর্ণ সম্পদের স্তর এবং কর্মঘণ্টার ভিত্তিতে অডিট ফি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ফি 14,38,724 টাকা এবং সর্বোচ্চ 70,33,763 টাকা। অডিটর এবং ব্যাংক আলোচনা করে নিরীক্ষা ফি নির্ধারণ করতে পারবেন। এতদিন ব্যাংকগুলোতে নিরীক্ষার জন্য ফি নির্ধারিত না থাকায় প্রতিষ্ঠান ও নিরীক্ষকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ফি নির্ধারণ করা হতো। প্রথমবারের মতো ব্যাংক নিরীক্ষকদের নিরীক্ষার ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এফআরসির চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া। জনাব ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই যে ব্যাংক নিরীক্ষার যে ফি নির্ধারণ করলেন, এর মাধ্যমে ব্যাংক খাতে কী ধরনের শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন? আপনার বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে একটি ব্যাংক নিরীক্ষা বিধিমালা প্রস্তুত করেছেন। সেই ব্যাংক বিধিমালাতে কিভাবে অডিট কাজ কোন কোন এরিয়াতে নিরীক্ষা করতে হবে সেই টিওআর গুলা বেঁধে দেওয়া আছে। এর ফলে আমাদের নিরীক্ষকরা, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টগণ, ওনারা বিভিন্ন রকম ফি বিভিন্ন ব্যাংকের কাছে ওনারা দাবি করছিলেন। আমরা এফআরসি যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্টদের রেগুলেটরি সংস্থা, তখন আমরা এফআরসি এই বিষয়টি হাতে নেয় এবং বাংলাদেশ ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, অর্থ বিভাগ এবং এফআরসির যৌথ সমন্বয়ে আমরা 3টি সভা করি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আমরা তাদের অপিনিয়ন নেই। সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, তারা আলাদা আলাদা তাদের অপিনিয়ন দেন এবং চার্টার অ্যাকাউন্টেন্টরা তারা তাদের অপিনিয়ন দেন। আমরা এই সমস্ত অপিনিয়নগুলোকে বিবেচনায় নিয়ে আমরা ব্যাংকের মোট সম্পদ অথবা মোট ঝুঁকিপূর্ণ সম্পদ যে কোনো একটাকে ভিত্তি হিসাবে ধরে আমরা কর্মঘণ্টা নির্ধারণ করেছি এবং সেই কর্মঘণ্টার ভিত্তিতে মিনিমাম এবং ম্যাক্সিমাম অডিট ফি নির্ধারণ করে দিয়েছি। আপনারা দেখবেন আমাদের প্রজ্ঞাপনে, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে, এফআরসির ওয়েবসাইটে যান, সেখানে প্রজ্ঞাপনটি দেওয়া আছে। সেই প্রজ্ঞাপনে আপনি দেখবেন যে মিনিমাম কর্মঘণ্টা ব্যাংকের জন্য থাকবে 4,500 আর ম্যাক্সিমাম থাকবে 22,000 এবং মিনিমাম নিরীক্ষা ফি হবে 14,38,724, ম্যাক্সিমাম হবে 70,33,763। এই যে মিনিমাম কর্মঘণ্টা এবং ম্যাক্সিমাম কর্মঘণ্টা, মিনিমাম অডিট ফি এবং ম্যাক্সিমাম অডিট ফি, এই সীমানার মধ্যে নিরীক্ষকগণ ব্যাংকের সাথে বসে তারা সমঝোতার ভিত্তিতে তাদের অডিট ফি নির্ধারণ করবেন। তবে এই কাঠামোর বাইরে তারা যেতে পারবেন না, এটি সুনির্দিষ্ট করে দেওয়া হলো যাতে আর্থিক খাতে, ব্যাংক খাতে অডিট অত্যন্ত সুশৃঙ্খল হয়
এবং অডিট যদি সুশৃঙ্খল হয় তাহলে আর্থিক শৃঙ্খলা ব্যাংক খাতে ফিরে আসতে বাধ্য হবে। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার ডক্টর সালেউদ্দিন সাহেবের নেতৃত্বে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের নেতৃত্বে এফআরসি সহযোগিতা করে যাচ্ছে। জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আমরা অতীতে দেখেছি বিভিন্ন ব্যাংকের অডিটে কারসাজির অভিযোগগুলো উঠেছে, গণমাধ্যমে বিভিন্ন খবর এসেছে। আমরা দেখেছি তাদের যে সম্পদের মান একরকম দেখানো হয়েছে অডিটে, পরবর্তীতে তার নিম্নমান কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে। তো এই বিষয়গুলোকে আরও নজরদারি, জোরদার তদারকি করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? অবশ্যই আমরা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে টিওআর আছে, আপনারা দেখবেন আমরা বলেছি যে বাংলা ব্যাংক কোম্পানি বহির্নিরীক্ষণ বিধিমালা 2024 অনুসরণে আমরা বহির্নিরীক্ষা ফি নির্ধারণ করেছি। ওই বিধিমালার বাইরে যদি কেউ যেতে চান তাহলে কিন্তু তাকে ছাড়া হবে না। ওই বিধিমালা মানতে হবে এবং তার ভিত্তিতে অডিট করতে হবে। সেই বিধিমালা মেনে যদি নিরীক্ষা কাজ করেন তাহলে এখানে সম্পদের মূল্যমান কম বেশি করার কোনো সুযোগ থাকবে না এবং দায়ের মূল্যমান কম বেশি করার কোনো সুযোগ থাকবে না। ব্যাংকে যে সিকিউরিটি রেখে লোন নেন সে সিকিউরিটিরও মূল্যমান কম বেশি করার কোনো সুযোগ থাকবে না। অবশ্যই একটা গতিশীলতা এবং একটা নিয়ম প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে অতীতের যে ভুলভ্রান্তি ছিল সেখান থেকে আমরা ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে এবং এফআরসি এক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করবে। যদি এই ধরনের অনিয়ম যদি আগামীতেও পাওয়া যায়, শাস্তি হিসেবে আপনারা কি ধরনের বিধান রাখছেন? আমরা আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনারা জানেন যে আমাদের যারা নিরীক্ষক তারা সমাজের অত্যন্ত উঁচু স্তরের মানুষ, সম্মানিত মানুষ এবং সবাই খুব ভালো লেখাপড়া জানে। তাদের শাস্তির বিষয়টি আমি শুরুতেই বলতে চাচ্ছি না। আমি আশা করব যে ওনারা আমাদের যে বিধিমালা, বাংলাদেশ ব্যাংকের বিধিমালা, এফআরসির বিধিমালা, তা মেনে তারা কাজ করবেন, এই প্রত্যাশা আমাদের আছে। যেহেতু আমরা নজরদারিতে আছি, আমরা কেন ভয় পাবো, কেন আমরা আশঙ্কা করব? আমরা তো অ্যালার্ট আছি, আমাদের বিধিমালাগুলো আমরা প্রয়োগ করব। ধন্যবাদ জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সরকারি উদ্যোগে পাটের ব্যাগ বাজারে আনার পরও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন পরিবেশ উপদেষ্টা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিক্রির কার্যক্রম উদ্বোধনে তিনি এসব কথা বলেন। এ সময় পাটের ব্যাগ উৎপাদনের মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়ার আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। পলিথিনের বিকল্প হিসেবে বাজারে আনা হয়েছে এই পাটের ব্যাগ। রাজধানী জুড়ে 60টি ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে টিসিবির নির্ধারিত ডিলাররা বিক্রি করছেন। মান ও আকার ভেদে প্রতিটি ব্যাগের দাম 20 থেকে 80 টাকা। সরকারিভাবে পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহের এ উদ্যোগে খুশি ভোক্তারা। উদ্যোক্তাদের অবশ্যই ধন্যবাদ জানাই, যে এত সুন্দর একটা পণ্য, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যদি আমরা পাট পণ্যকে উৎসাহিত করতে পারি, একদিকে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পেলাম, আরেকদিকে আমরা সবুজ উদ্যোগকে স্বাগত জানাইলাম। ব্যাগ বিক্রির কার্যক্রম উদ্বোধনে পরিবেশ উপদেষ্টা জানান, বাজারে বিকল্প না থাকায় এতদিন পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা যায়নি। এবার সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করছে। এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ বানালে এ খাতে দ্বিগুণ কর্মসংস্থান হবে। উৎপাদকদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পাশে থাকবে সরকার। বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে। সরকারি পাটকল বন্ধ থাকায় বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে এই ব্যাগ কিনছে মন্ত্রণালয়। ঢাকার পর চট্টগ্রামে বিক্রি হবে পাটের ব্যাগ, পরে সারা দেশেই তা ছড়িয়ে দেওয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 সেপ্টেম্বর থেকে দেশের বন্দরগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়বে 20 থেকে 50%। কিছু ক্ষেত্রে 80% পর্যন্ত বাড়তে পারে এই চার্জ। মাসুল বাড়ানোর এই ঘোষণা 1.5 মাস আগে জানিয়েছিল বাংলাদেশ কন্টেইনার ডিপো সমিতি বিকডা। তবে শুরু থেকেই এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা।
কন্টেইনার ডিপোগুলোতে আমদানি রপ্তানি পণ্য ব্যবস্থাপনার বাড়তি মাশুল অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা রপ্তানিকারকদের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ ফুট রপ্তানি কন্টেইনারের চার্জ ৬,১৮৭ টাকা থেকে বাড়িয়ে ৯,৯০০ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনারের চার্জ ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৩,২০০ টাকা। এছাড়া খালি কন্টেইনার, ডকুমেন্টেশন এবং গ্রাউন্ড ভাড়াসহ প্রায় সব সার্ভিসে অতিরিক্ত চার্জ আরোপ করেছে বিগডা। বিশ্বের সেরা ১০০ কন্টেইনার হ্যান্ডলিংকারী বন্দরের তালিকায় লয়েডস লিস্টে এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান এখন ৬৮তম। ২০২৪ সালের কন্টেইনার পরিবহন সহ বিভিন্ন সূচকের প্রেক্ষিতে এই তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। শনিবার রাতে এ তালিকায় তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীনের সাংহাই, দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২,৭৫,৬২৭ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরে ৩,৫০,৭৯৩ ইউএস কন্টেইনার ওঠানামা করেছিল। সেই হিসেবে কন্টেইনার পরিবহন ৭.৪% বেড়েছে। প্রবৃদ্ধি বাড়লেও চট্টগ্রাম বন্দরে কিন্তু লয়েডস লিস্ট যেটা দেখলাম আমরা, সেখানে কিন্তু তারা তালিকায় এক ধাপ পিছিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আসলে মূল কারণ কি? কোন কোন সেবা বা কোন কোন বিষয়গুলোর অবনমনের কারণে তালিকায় আমরা পিছিয়ে গেছি? মূলত বিশ্বব্যাপী কন্টেইনার ব্যবস্থাপনার যে সমস্ত বন্দর আছে সেগুলোর ১০০টির একটি অভিজাত তালিকা হচ্ছে এই লয়েড লিস্ট, এবং ২০০৯ সালে সর্বপ্রথম বাংলাদেশ এই লয়েড লিস্টে প্রবেশ করে এবং প্রথমে তার অবস্থান ছিল ৯৮তম, এবং এরপরে আমরা ধাপে ধাপে দেখেছি চট্টগ্রাম বন্দর মাঝখানে ৫৭তম স্থান পর্যন্ত গিয়েছিল, কিন্তু গত বছর সেটি আবার গত কয়েক বছরের পেছনের দিকে চলে আসে এবং গত বছর ৬৭তম ছিল, এবছর আরও এক ধাপ পিছিয়ে গেল। তো যদিও আমরা দেখছি যে বন্দরের যে ২০২৪ সালের যে কন্টেইনার হ্যান্ডলিংয়ের যে পরিসংখ্যান সেটি বিবেচনা করলে দেখা যায় চট্টগ্রাম বন্দর কিন্তু তার আগের বছরের তুলনায় প্রায় ৭.৪% কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে। তারপরেও কেন পিছিয়ে গেল এই বিষয়টি নিয়ে আমরা আসলে যারা বন্দর ব্যবহার করেন তাদের অনেকের সাথে কথা বলেছিলাম, বন্দর বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত ২০২৪ সালে আমরা জানি যে দেশে রাজনৈতিক একটি বৈরী পরিস্থিতি ছিল, এর ফলে ঠিক ৭.৪% এই প্রবৃদ্ধি হলো, এটি আরও বাড়ার কথা ছিল। আর তার চেয়েও বড় যে বিষয়টি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সাথে যে সমস্ত প্রতিযোগী বন্দরগুলো আছে সেই বন্দরগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরের চেয়ে আরও অনেক ভালো করেছে। বা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যদি আমরা সিঙ্গাপুর বন্দর, যদিও চট্টগ্রাম বন্দরের চেয়ে অনেক এগিয়ে, সিঙ্গাপুর বন্দরের প্রবৃদ্ধি 12%-এর উপরে। এরকম চট্টগ্রাম বন্দরের সাথে আশেপাশে যে সমস্ত বন্দরগুলো থাকে সেগুলো কিন্তু এই জায়গাটিতে বাজিমাত করেছে। এবং আরেকটি মজার বিষয় যে আরেকটি বন্দর যেটি অন্যান্য সময় চট্টগ্রাম বন্দরের চেয়ে বেশ এগিয়ে থাকে, শ্রীলঙ্কার কলম্বো বন্দর, তারও কিন্তু এক ধাপ অবনতি ঘটেছে। একই সাথে ভারতের যে কন্টেইনার বন্দর ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বন্দর মুন্দ্রা, সেটিও এক ধাপ পিছিয়ে গেছে। তবে আমরা যদি এই তালিকার প্রথম 10টি বন্দরকে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা দেখছি যে এশিয়ার বন্দরগুলো সবচেয়ে ভালো করেছে, এবং প্রথম 10টি বন্দরের 6টি চীনের, একটি মালয়েশিয়া, একটি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার আছে, অর্থাৎ আর একটি ইউনাইটেড আরব আমিরাতের একটি বন্দর আছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এইবার কিন্তু কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এশিয়ার বন্দরগুলো অন্যান্য বারের চেয়ে অনেক বেশি ভালো করেছে। এবং আরেকটি বিষয় দেখেছি যে গত কয়েক বছরে আমরা দেখছিলাম যে ইউরোপের বন্দরগুলো রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘাত সেটিকে ঘিরে কিছুটা গত বছর অবনতি হয়েছিল, কিন্তু এবার সেটি তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে আমরা যদি শুধু চট্টগ্রাম বন্দরের বিষয়টি বিবেচনা করি তাহলে দেখা যায় যে তার প্রতিযোগী বন্দরগুলো অধিকতর ভালো করায় সে চট্টগ্রাম বন্দর আসলে এক ধাপ পিছিয়ে গেছে। যদিও বন্দর ব্যবহারকারী বা বন্দর কর্তৃপক্ষ বলছে যে এই এক ধাপ পিছিয়ে যাওয়া নিয়ে বন্দরের দক্ষতা বা কর্মক্ষমতা কমেছে সেটি বলা যাবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির উপরে আসলে এই প্রভাবটি তৈরি হচ্ছে। অর্থাৎ আগামী বছর যদি দেশের
অর্থনীতি ভালো প্রভাব থাকে তাহলে হয়তো আবার ঘুরে দাঁড়াবে চট্টগ্রাম বন্দর। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ 100টি স্টার্টআপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি। একটি হলো রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও এবং আরেকটি চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান সম্ভব। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় কনজিউমার টেকনোলজি বা ভোক্তা প্রযুক্তি শ্রেণীতে স্থান পেয়েছে এই দুটি প্রতিষ্ঠান। পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত এই অ্যাপ 60 লাখের বেশি ডাউনলোড হয়েছে, যা বাংলাদেশ এবং নেপালে 7 কোটির বেশি যাত্রা ও কার্যাদেশ সরবরাহ করেছে। অন্যদিকে সম্ভব প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি প্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এদিকে ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে ভারতীয় স্টার্টআপগুলো, যার সংখ্যা প্রায় 18টি। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে ডেইরি উন্নয়ন বোর্ড। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইনের ক্ষমতা বলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছে সরকার। এতে আরও বলা হয়, সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে নতুন এই বোর্ড। এছাড়া মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণে কার্যকর করা হবে নতুন আইন। ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন আইন গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে বেইজিংয়ের সাথে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। দুই নেতার বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন মোদী। এসসিওর চেয়ারম্যান হওয়ায় শি জিনপিংকে অভিনন্দন জানান মোদী। দীর্ঘ সময় পর চীন সফরের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদও জানান তিনি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে অংশ নিতে শনিবার চীনে পৌঁছালে বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক আরোপের মধ্যেই হলো মোদী শি জিনপিং বৈঠক। 2 দিনের এসসিও সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ সময় ডিএসইএক্স সূচক বেড়েছে 76 পয়েন্টের বেশি। একই সাথে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও প্রায় 1300 কোটি টাকা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 232 পয়েন্টের বেশি। রোববার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 74 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 76.44 পয়েন্ট, অবস্থান করছে 5594 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আগের দিনের চেয়ে 164 কোটি টাকা লেনদেন বেড়েছে। বর্তমানে লেনদেন দাঁড়িয়েছে 1296 কোটি 43 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 201টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে 141টির এবং অপরিবর্তিত রয়েছে 56টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে লাভেলো, দ্বিতীয় রবি এবং তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে বে লিজিং, দ্বিতীয় ন্যাশনাল টি কোম্পানি এবং তৃতীয় অবস্থানে আছে এভেন্স টেক্সটাইলস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 232.38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,589 পয়েন্টে। লেনদেন 23 কোটি 15 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।